আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মাহফুজুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। এইসব র্যাপাটরি শিখি গ্রুপে সবাইকে স্বাগত। আমি এই গ্রুপে সফটওয়্যার ভিত্তিক র্যাপাটরি কীভাবে ব্যবহার করতে হয় তা আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ। যারা ইংরেজি কম জানেন তারাও কিভাবে এটি ব্যবহার করতে পারবেন তা তুলে ধরব। আজকে আমরা জানব র্যাপাটরি কী এবং কেন আমরা র্যাপাটরি ব্যবহার করব। র্যাপাটরি কী? রেপার্টরি শাব্দিক অর্থ হলো এমন একটি গুপ্তধন যাতে সব কিছু পাওয়া যায় বা যাতে সব কিছু সহজেই পাওয়া যায়, অনেক সময় নষ্ট না করে। মানে সময় নষ্ট না করে আমরা কিভাবে সব কিছু পেতে পারি সেটাকে বলা হয় রেপার্টরি। বা রেপার্টরি হলো এমন একটি স্টোর হাউসের মতো যেখানে সব কিছু স্টক করে রাখা থাকে। এখন আমরা জানব হোমিওপ্যাথিক ভাষায় রেপার্টরির অর্থ কী। হোমিওপ্যাথিতে রেপার্টরির অর্থ হলো লক্ষণের সূচিপত্র, যেখানে প্রতিটি লক্ষণের পাশে ওষুধের তালিকাসমূহ রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে রেপার্টরি হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে আমরা রোগীর লক্ষণগুলোর স্বদেশ রুব্রিক এবং তার ওষুধ সহজেই খুঁজে বের করতে পারি। রেপার্টরি হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে আমরা রোগীর লক্ষণগুলোর স্বদেশ রুব্রিক এবং তার ওষুধ সহজেই খুঁজে বের করতে পারবো। রেপার্টরি আমাদেরকে উপযুক্ত এবং স্বদেশ ঔষধসমূহের একটি সংক্ষিপ্ত তালিকা প্রদান করে। রেপার্টরির কাজ হলো আমাদের সামনে রোগীর লক্ষণ সদৃশ ওষুধের একটা তালিকা প্রকাশ করবে। তখন আমরা ম্যাথমেটিক্যাল জ্ঞান দ্বারা এই সংক্ষিপ্ত তালিকা থেকে রোগীর জন্য খুব সহজে সবচেয়ে সদৃশ ওষুধটি নির্বাচন করতে পারি। রেপার্টরি যখন আমাদের সামনে একটা ওষুধের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে, তখন আমরা আমাদের ম্যাথমেটিক্যাল জ্ঞান দ্বারা এই সংক্ষিপ্ত তালিকা থেকে খুব সহজেই রোগীর জন্য সবচেয়ে সদৃশ ওষুধটা নির্বাচন করতে পারি। তবে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে র্যাপাটরি ম্যাথমেটিকার বিকল্প নয়, বরং একটি অপরটির পরিপূরক। আমরা এটা ভাবলে হবে না যে আমরা ম্যাথমেটিকা জানি আমাদের র্যাপাটরি দরকার নেই, বা র্যাপাটরি জানি ম্যাথমেটিকা দরকার নেই। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে র্যাপাটরি ম্যাথমেটিকার একে অপরের পরিপূরক। এখন আমাদেরকে জানতে হবে ম্যাথমেটিকা এবং র্যাপাটরির মধ্যে পার্থক্য কী। ম্যাথমেটিকা এবং র্যাপাটরির মধ্যে পার্থক্য কী সেটা আমাদেরকে জানতে হবে। ম্যাথমেটিকাতে একটি ওষুধে অনেক লক্ষণ থাকে, আর র্যাপাটরিতে একটি লক্ষণে অনেক ওষুধ থাকে। যখন আমরা ম্যাথমেটিকাতে একটা ওষুধ পড়ি তখন ওই ওষুধের অনেক লক্ষণ একসাথে থাকে। আর আমরা যখন র্যাপাটরিতে কোনো রুব্রিক দেখব, সেখানে দেখব যে একটা রুব্রিকে অনেকগুলো ওষুধ দেওয়া আছে। ম্যাথমেটিকাতে একটি ওষুধের অনেকগুলো লক্ষণ থাকে, আর র্যাপাটরিতে একটি রুব্রিকে অনেকগুলো ওষুধ থাকে। এটাই হলো র্যাপাটরি আর ম্যাথমেটিকার মধ্যে মূল পার্থক্য। আমরা যদি র্যাপাটরিতে একটা রুব্রিক দেখি, যেমন স্টোমাক ডিস্টেনশন ইরেকটেশন নট এমএল, ডেকোর দিলেও পাকস্থলীর ফুলাভাব উপশম হয় না। কোনো রোগী বললো যে আমি ডেকোর দিলেও আমার পাকস্থলীর ফুলাভাবটা উপশম হয় না, এই লক্ষণটি কোন কোন ওষুধে রয়েছে তা জানতে হলে আমাদেরকে অন্তত আর্জেন্টোনাইটিকাম, চায়না এবং লাইকোপোডিয়াম এই ওষুধগুলো পড়তে হবে। আর র্যাপাটরিতে যদি আমরা দেখি তাহলে স্টোমাক ডিস্টেনশন ইরেকটেশন নট এমএল, এই লক্ষণটি দেখলে আমরা জানতে পারবো যে এই লক্ষণে আর্জেন্টোনাইটিকাম, চায়না, লাইকোপোডিয়াম এই তিনটা ওষুধ ভালো গ্রেডে রয়েছে। এছাড়াও আরও কিছু ওষুধে এই লক্ষণটা আছে। তার মানে আমরা বুঝলাম যে আমরা যদি ম্যাথমেটিকা থেকে আর্জেন্টোনাইটিকাম ওষুধটা পড়ি তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে আর্জেন্টোনাইটিকামের রোগীদের ডেকুর দিলেও তাদের পাকস্থলীর ফুলাভাব উপশম হয় না। চায়নাতেও এই লক্ষণটা আছে, লাইকোপোডিয়ামও এই লক্ষণটা আছে। কিন্তু আমরা যদি র্যাপাটরিতে দেখি তাহলে আমরা একটি রুব্রিকেই সবগুলো ওষুধ একসাথে দেখতে পাবো। ডাক্তার কেন্টের মতে একজন চিকিৎসককে অবশ্যই হোমিওপ্যাথিক নিয়মনীতিগুলো ভালোভাবে অধ্যয়ন করতে হবে, যতক্ষণ না তিনি বুঝতে পারেন যে রোগীর জন্য একটি আরোগ্যকারী ঔষধ নির্বাচন করার ক্ষেত্রে কী কী দিক নির্দেশনা রয়েছে। একজন হোমিওপ্যাথিক ডাক্তারকে অবশ্যই হোমিওপ্যাথিক নিয়মনীতিগুলো খুব ভালোভাবে অধ্যয়ন করতে হবে, যতক্ষণ না সে বুঝতে পারবে যে রোগীর জন্য আরোগ্যকারী ঔষধ নির্বাচন করার ক্ষেত্রে কী কী দিক নির্দেশনা রয়েছে। এই চাহিদা পূরণের জন্য কী কী প্রয়োজন তা শেখা না হওয়া পর্যন্ত তাকে অবশ্যই ম্যাথমেটিকা অধ্যয়ন করতে হবে। তারপর তাকে অবশ্যই এমনভাবে র্যাপাটরি অধ্যয়ন করতে হবে যতক্ষণ না সে যা চায় তা খুঁজে বের করতে পারে, যখন তার প্রয়োজন হয়। যখন একজন চিকিৎসকের খুব ভালোভাবে ম্যাথমেটিকা জানা হবে তখন তাকে অবশ্যই র্যাপাটরি এমনভাবে অধ্যয়ন করতে হবে যাতে যখন প্রয়োজন হয় যে কোনো রুব্রিক সে খুব সহজেই বের করতে পারে। তিনি আরও বলেন, হোমিওপ্যাথিক অনুশীলনে র্যাপাটরির ব্যবহার খুবই প্রয়োজনীয় যদি কেউ সতর্কতার সাথে কাজ করতে চায়। তাই কেউ যদি সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা দিতে চায়
তাহলে অবশ্যই তাকে রেপার্টরি ব্যবহার করতে হবে। রেপার্টরি জ্ঞান ছাড়া শুধুমাত্র ম্যাথমেটিক্যাল জ্ঞান দ্বারা ঔষধ নির্বাচন করা খুবই কষ্টকর। এটা ডাক্তার কেন বলতেছেন যে রেপার্টরি জ্ঞান ছাড়া শুধুমাত্র ম্যাথমেটিক্যাল জ্ঞান দ্বারা ঔষধ নির্বাচন করা খুবই কষ্টকর। রেপার্টরি জ্ঞান ছাড়া যে হোমিওপ্যাথিক চিকিৎসা করা প্রায় অসম্ভব, সেটা আমরা বিভিন্ন কেসের মাধ্যমে দেখতে পাবো। রেপার্টরি জ্ঞান ছাড়া একজন অভিজ্ঞ প্রেসক্রাইবারকেও অনেক সময় ব্যর্থতার সম্মুখীন হতে হয়। ডাক্তার হেনিম্যানের সময় মাত্র ৯৯টা ওষুধ ছিল। এত কম সংখ্যক ওষুধ থাকা সত্ত্বেও ডাক্তার হেনিম্যান নিজেও একটি রেপার্টরির প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। তিনি যে রেপার্টরিটি লিখেছিলেন তার নাম হলো ফ্রেগমেন্টা ডি ভেরিবাস মেডিকোমেন্টোরাম, কিন্তু এটি প্রকাশিত হয়নি। প্রথম যে রেপার্টরিটি প্রকাশিত হয় তার নাম হলো রেপার্টরি অফ অ্যান্টিসোরিক বাই বনি হোসেন, কিন্তু বর্তমানে ৪,৫০০-এর বেশি ওষুধ রয়েছে। এত বিপুল সংখ্যক ওষুধ থেকে আমরা কিভাবে ম্যাথমেটিকা থেকে রোগীর জন্য একটি স্বদেশ ওষুধ নির্বাচন করতে পারবো? তাই বর্তমানে রেপার্টরি ছাড়া প্র্যাকটিস করা খুবই কঠিন। আমরা যদি রোগীর জন্য স্বদেশ ওষুধটা নির্বাচন করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ৪,৫০০ ওষুধ সম্পর্কে বিস্তর জ্ঞান থাকতে হবে, আর যেটা একজন মানুষের পক্ষে প্রায় অসম্ভব। তাই রেপার্টরি ছাড়া বর্তমানে প্র্যাকটিস করা খুবই কঠিন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, রেপার্টরি ছাড়া কি হোমিওপ্যাথিক প্র্যাকটিস করা সম্ভব? আমরা কি রেপার্টরি ছাড়া রোগীর লক্ষণ সদৃশ ওষুধ নির্বাচন করতে পারবো? যদি আমাকে এই প্রশ্নগুলো করেন তাহলে আমি বলবো যে না, রেপার্টরি ছাড়া হোমিওপ্যাথিক প্র্যাকটিস প্রায় অসম্ভব। যেমন যদি কোনো হোমিওপ্যাথিক ডাক্তারকে জিজ্ঞাসা করা হয় রোগী লবণ পছন্দ করে, এই লক্ষণে কী কী ওষুধ রয়েছে, যাদের শুধুমাত্র ম্যাথমেটিক্যাল জ্ঞান রয়েছে তাদের অধিকাংশই শুধু নেট্টামিউরের কথা বলবে, আর যারা একটু বেশি জানে তারা হয়তো আরও ২-১টা ওষুধের নাম বলতে পারবে। কিন্তু আমরা যদি রেপার্টরিতে দেখি, আমরা সরাসরি রেপার্টরি থেকেই এই রুব্রিকটা দেখি, আমরা আমাদের ক্লাসগুলো সাধারণত সিনথেসিস রেপার্টরি থেকেই করব, কারণ সিনথেসিস রেপার্টরিটা খুবই নির্ভরযোগ্য আর অধিকাংশ ডাক্তাররাই সিনথেসিস রেপার্টরিটা ব্যবহার করেন আর করার জন্য উৎসাহিত করেন। এখন আমরা দেখব যে রোগী লবণ পছন্দ করে, এই জন্য আমাদেরকে জেনারেলে যেতে হবে, তারপর ফুড অ্যান্ড ড্রিঙ্কস এই রুব্রিকে যেতে হবে, তারপর লিখতে হবে সল্ট, SALT, সল্ট ডিজায়ার। রোগী লবণ পছন্দ করে, এখানে প্রায় ১৬০টা ওষুধ রয়েছে। এখানে সুপার গ্রেডে রয়েছে 3টা মেডিসিন, নেট্টামিউর, ফসফরাস, ব্রেটামেলবান। নেট্টামিউর যেমন লবণ পছন্দ করে, ফসফরাসের রোগীরা তেমন লবণ পছন্দ করে, ব্রেটামেলবামের রোগীরাও লবণ পছন্দ করে। এই 3টা আছে সুপার গ্রেডে, আর 3টা আছে ফার্স্ট গ্রেডে, আর্জেন্টাম নাইট্রিকাম, কার্বোভেজ, ল্যাককেন। এছাড়াও সেকেন্ড গ্রেডে রয়েছে 27টা, আর থার্ড গ্রেডে আছে 127টা। তার মানে 160টা ওষুধ যারা লবণ পছন্দ করে। কিন্তু আমাদের যদি শুধুমাত্র ম্যাথমেটিক্যাল জ্ঞান থাকে তাহলে কিন্তু আমরা এতগুলো ওষুধ সম্পর্কে জানতে পারবো না যে এতগুলো ওষুধের রোগীরা লবণ পছন্দ করে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে রেপার্টরি ছাড়া আমাদের ম্যাথমেটিক্যাল জ্ঞানটা পূর্ণাঙ্গ হবে না, আমাদের ম্যাথমেটিক্যাল জ্ঞানটা আংশিক হবে। এখন প্রশ্ন হলো, রেপার্টরি কেন প্রয়োজন? আমরা কেন রেপার্টরি ব্যবহার করব? আমাদের পক্ষে সমস্ত ঔষধের মূল লক্ষণগুলো মনে রাখা অসম্ভব। আমরা যদি চাই যে আমরা শুধুমাত্র সবগুলো ঔষধের মূল লক্ষণগুলো মনে রাখবো, অর্থাৎ কী সিমটমগুলো মনে রাখবো, সেটাও অসম্ভব। আর প্রতিটি ওষুধের সমস্ত লক্ষণ মনে রাখার কথা তো কল্পনাই করা যায় না। ধরুন আমরা শুধুমাত্র সালফারের ফার্স্ট গ্রেড এবং সুপার গ্রেডের কী কী লক্ষণ আছে সেগুলো মুখস্থ করার চেষ্টা করব। তাহলে আমাদেরকে কয়টা লক্ষণ মনে রাখতে হবে সেটা যদি আমরা রেপার্টরির মাধ্যমে বের করে দেখি যে সালফারের কয়টা ফার্স্ট গ্রেডের এবং সুপার গ্রেডের লক্ষণ রয়েছে। তাহলে দেখা যাবে যে সালফারের সুপার গ্রেডের এবং ফার্স্ট গ্রেডের এমন 64টা সিমটম রয়েছে যা সালফার ছাড়া অন্য কোনো ওষুধে নেই। তার মানে আমাদেরকে সালফারের এই 64টা সিমটম মুখস্থ করতে হবে। এইভাবে আমরা কয়টা ওষুধের সুপার গ্রেডের বা ফার্স্ট গ্রেডের একমাত্র লক্ষণগুলো মনে রাখতে পারবো। যেমন এখানে সালফারের একটা সিমটম আমি দেখাই, যেটা একমাত্র সালফারই আছে, অন্য কোনো ঔষধে নাই। যেমন মাইল্ড উইপিং মেনোপজ অ্যাট, মেনোপোজের সময় মহিলারা কান্না করে, ঋতুলোককালে কান্না করে,
সালফার একমাত্র মেডিসিন ফার্স্ট গ্রেডে আছে। রেপার্টরির মাধ্যমে আমরা একটি ঔষধের বিভিন্ন লক্ষণ বিভিন্ন ম্যাথমেটিকা থেকে পড়তে পারি। রেপার্টরির জ্ঞান না থাকলে আমরা ওষুধের একটি অংশ জানতে পারবো, অন্য অংশ আমাদের অজানাই থেকে যাবে। যেমন আমরা জানি পালসিটিলা পিপাসাহীন আর ব্রাইনিয়া অত্যন্ত পিপাসার্থ। এটা আমরা সবাই জানি যে পালসিটিলা হয় পিপাসাহীন আর ব্রাইনিয়া অত্যন্ত পিপাসার্থ। কিন্তু আমরা যদি রেপার্টরিতে দেখি মাউথ ড্রাইনেস থার্স্টলেস, মাউথ ড্রাইনেস থার্স্টলেস, দেখেন এখানে ব্রাইনিয়া এবং নাক্স মস্টেটা এই দুইটা আছে সুপার গ্রেডে, মুখ শুষ্ক থাকা অবস্থায় পিপাসাহীন। কিন্তু আমরা আমাদের ম্যাথমেটিক্যাল জ্ঞান দ্বারা জানি যে ব্রাইনিয়া রোগীরা হয় অত্যন্ত পিপাসার্থ। কিন্তু যদি আমাদের রেপার্টরি জ্ঞান থাকে তাহলে আমরা দেখতে পাবো যে মুখ শুষ্ক থাকা অবস্থায় পিপাসাহীনতায় এই লক্ষণে ব্রাইনিয়া সুপার গ্রেডে আছে, যা আমাদের জ্ঞানের সম্পূর্ণ বিপরীত। আবার আমরা যদি পালসিটিলাকে যে কোনো ম্যাথমেটিকা থেকে পড়ি না কেন, সব জায়গায় প্রথমে বলা আছে পালসিটিলা রোগীরা হয় শান্ত, নম্রভদ্র, কান্না করার স্বভাব ইত্যাদি। এটা আমরা সবাই জানি যে পালসিটিলা রোগীরা হয় শান্ত, নরম মনের, ভদ্র স্বভাবের, অল্পতেই কান্না করে। কিন্তু যদি আমরা রেপার্টরিতে দেখি তাহলে আমরা দেখতে পাবো মাইন্ড ইরিটেবিলিটি, মানে খিটখিটে স্বভাবের ক্ষেত্রে 647টা মেডিসিন আছে। এর ক্ষেত্রে পালসিটিলা ফার্স্ট গ্রেডে আছে। এই যে পালসিটিলা ফার্স্ট গ্রেডে আছে। পালসিটিলা এই রুব্রিক থেকে বোঝা গেল যে পালসিটিলা রোগীরাও খিটখিটে হতে পারে, কারণ পালসিটিলা ফার্স্ট গ্রেডে আছে। সুতরাং বোঝা গেল যে রেপার্টরি আমাদেরকে যে কোনো ওষুধ সম্পর্কে বিস্তরভাবে শিখতে সাহায্য করে। যদি আমরা রেপার্টরি সম্পর্কে না জানি তাহলে কিন্তু আমরা যে কোনো ওষুধের একটা অংশ জানতে পারবো, আরেকটা অংশ আমাদের অজানাই থেকে যাবে। এই জন্য আমাদেরকে অবশ্যই রেপার্টরি সম্পর্কে জানতে হবে। অনেক অদ্ভুত লক্ষণ যা আমরা রেপার্টরি না থাকলে কখনই জানতে পারতাম না। প্রতিটা ওষুধের এমন কিছু অদ্ভুত লক্ষণ রয়েছে যেটা আমরা রেপার্টরি ছাড়া কখনই জানতে পারতাম না। যেমন কোনো রুগী এসে বলল, ডাক্তার আমি যখনই খাবার খেতে বসি তখনই আমার চেহারা ঘামতে থাকে। এটা কিন্তু একটা অদ্ভুত লক্ষণ। এই রুগী যদি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যায় এই লক্ষণটা বলে তাহলে কিন্তু তারা হাসবে বা এটাকে কোনো মূল্যায়ন করবে না। কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তার বা ছাত্ররা আছি, আমরা সবাই জানি যে এটা একটা অদ্ভুত লক্ষণ আর এটা ঔষধ নির্বাচন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা এই লক্ষণটা রেপার্টরির মাধ্যমে খুব সহজেই খুঁজে বের করতে পারবো। যেমন আমরা যদি দেখি রেপার্টরিতে ফেস পাসপিরেশন, পাসপিরেশন অর্থ গাম, পাসপিরেশন, ইটিং, অ্যাগ্রাভেশন, যে খাওয়ার সময় মুখমণ্ডলে বা চেহারায় গাম হয়। এক্ষেত্রে ইগনেশিয়া, নেট্টামিও, সালফার সেকেন্ড গ্রেডে আছে, কার্বোঅ্যানিমেলিস, ক্যালিফস আছে থার্ড গ্রেডে। এ ধরনের অসংখ্য পিকিউআরএস সিমটম বা অদ্ভুত লক্ষণ আমাদের রেপার্টরিতে রয়েছে, তাই আমাদেরকে অবশ্যই রেপার্টরি জানতে হবে। আপনার কাছে একজন মা এসে বললেন যে তার ছেলের বয়স 2 বছর হয়ে গেছে, কিন্তু এখনও তিনি তার সন্তানকে বুকের দুধ ছাড়াতে পারছেন না। সে বুকের দুধ ছাড়া অন্য কিছু খেতে রাজি না, মানে তাকে অন্য কোনো খাবার দিলে সে খাবে না, শুধু বুকের দুধ খাবে। কিন্তু তার বয়স 2 বছর হয়ে গেছে। আমরা সবাই জানি যে 2 বছর হয়ে গেলে তাকে বুকের দুধ থেকে দূরে রাখতে হয়, কিন্তু সে অন্য কিছু খাবে না, শুধু বুকের দুধ খাবে। সে কোনোভাবেই বুকের দুধ ছাড়তে রাজি নাই। এখন যদি আমাদের রেপার্টরি জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই তার জন্য সঠিক ওষুধটা খুঁজে বের করতে পারবো না, যা রেপার্টরি জ্ঞান ছাড়া প্রায় অসম্ভব। আর আমাদের যদি রেপার্টরি জ্ঞান থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে এই বাচ্চাটার জন্য একটা সঠিক ওষুধ নির্বাচন করতে পারবো। আমরা যদি মারফি রেপার্টরিতে দেখি ফুড, মিল্ক, ডিজায়ার, মাদার্স মিল্ক, একমাত্র মেডিসিন সেনিকিউলা। তাহলে আমরা আমাদের রেপার্টরি জ্ঞান দিয়ে আমরা খুব অল্প সময়ের মধ্যে রোগীর জন্য একটা সঠিক ওষুধ বের করতে পারবো। আমরা জানি হাঁপানির আক্রমণের সময় সাধারণত রোগীরা বাতাস চায়, কিন্তু যদি বাতাসের প্রবাহে কারো হাঁপানি বৃদ্ধি পায়, অধিকাংশ রোগীদের বাতাসের প্রবাহে তাদের হাঁপানির সমস্যা উপশম হয়।
কিন্তু কারো যদি বাতাসের প্রবাহে তার হাঁপানি বৃদ্ধি পায়, যা একটি অদ্ভুত লক্ষণ, তাহলে কিন্তু আমরা আমাদের রেপার্টরি জ্ঞান দ্বারা খুব সহজেই তার জন্য একটা ওষুধ নির্বাচন করতে পারবো। আমরা যদি সিনথেসিস রেপার্টরিতে দেখি, রেসপিরেশন, অ্যাজমেটিক, ইয়ার অ্যাগ্রাভেশন, ড্রপ অফ, মানে ইয়ার অ্যাগ্রাভেশন ড্রপ অফ মানে বাতাসের প্রবাহে তার হাঁপানির সমস্যা বৃদ্ধি পায়। স্যালিসিয়া সেকেন্ড গ্রেডে একমাত্র মেডিসিন, যা আমরা রেপার্টরির মাধ্যমে খুব সহজেই ওষুধটা বের করতে পারবো। এমন অসংখ্য অসংখ্য অদ্ভুত অসাধারণ লক্ষণ রয়েছে রেপার্টরিতে, যেগুলো সম্পর্কে জানা এবং সময় মতো খুঁজে বের করা রেপার্টরি ছাড়া সম্ভব নয়। একটি লক্ষণে যে সকল ওষুধ রয়েছে, রেপার্টরিতে প্রতিটি ওষুধের মান আমাদের সামনে তুলে ধরে। একটি লক্ষণে যে সকল ওষুধ রয়েছে, রেপার্টরি প্রতিটি ওষুধের মান আমাদের সামনে তুলে ধরে। যেমন আমরা যদি ম্যাট্রামেডিকাতে দেখতে চাই সান্ত্বনা বৃদ্ধি, এই লক্ষণটি কোন কোন ওষুধে রয়েছে, তাহলে আমাদেরকে সম্পূর্ণ ম্যাট্রামেডিকা পরে খুঁজে বের করতে হবে এবং এটি কোন কোন ওষুধে কী পরিমাণ গুরুত্বের সাথে রয়েছে তা খুঁজে বের করতে হবে, যা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যদি আমাদের রেপার্টরির জ্ঞান থাকে, তাহলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে তা দেখে নিতে পারবো। যেমন আমরা সবাই জানি যে সান্ত্বনা বৃদ্ধি, কনসোলেশন, অ্যামুলেশন। এই জন্য আমাদেরকে যেতে হবে মাইন্ড, কনসোলেশন, অ্যাগ্রাভেশন। কনসোলেশন, অ্যাগ্রাভেশন, এখানে 57টা মেডিসিন রয়েছে। 57টা মেডিসিনের মধ্যে ন্যাট্টামিউর, সিপি আছে সুপার গ্রেডে, যে তারা সান্ত্বনা পছন্দ করে না। ন্যাট্টামিউর এবং সিপিআর রোগীরা সান্ত্বনা পছন্দ করে না, সান্ত্বনা দিলে তাদের সমস্যা বৃদ্ধি পায়। ইগনেশিয়া, স্যালিসিয়া, সিফিলিনামও কিন্তু ফার্স্ট গ্রেডে আছে। ন্যাট্টামিউর, সিপি আছে সুপার গ্রেডে, কিন্তু ইগনেশিয়া, সিফিলিনাম, স্যালিসিয়া এগুলো আছে ফার্স্ট গ্রেডে। এছাড়া সেকেন্ড গ্রেডে আরও অনেক ওষুধ আছে, থার্ড গ্রেডেও অনেক ওষুধ আছে। তার মানে আমরা রেপার্টরি জ্ঞান দ্বারা বুঝতে পারতেছি যে কোন ওষুধে সান্ত্বনা বৃদ্ধি এটা কত মানে আছে বা কতটা গুরুত্বপূর্ণ। সান্ত্বনা বৃদ্ধি এক্ষেত্রে কিন্তু ন্যাট্টামিউর, সিপিয়া, ইগনেশিয়া, সিফিলিনাম, স্যালিসিয়া এই 5টা মেডিসিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আরও আছে অ্যালোসাকোটিনা, আর্সেনিক অ্যালবাম, কার্সিনোসিন, ক্যালকিরাফস, ক্যালিফস, ফসফরাস ইত্যাদি। সুতরাং আমরা রেপার্টরি জ্ঞান দ্বারা বুঝতে পারি যে কোন লক্ষণে কোন ওষুধটি কতটা গুরুত্বপূর্ণ। রেপার্টরি আমাদেরকে কেস টেকিং করা শেখায়, অর্থাৎ যে যত বেশি রুব্রিক অধ্যয়ন করবে সে তত সূক্ষ্ম কেস টেকিং করতে পারবে। এখানে ছোট একটি উদাহরণ তুলে ধরছি। কোনো রুগী বলল, ঘুম থেকে ওঠার পর আমার সর্দি দেখা দেয়। এখানে ঘুম থেকে ওঠার পর বলতে কি বোঝানো হয়েছে তা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আগে রুগী থেকে নিশ্চিত হতে হবে যে ঘুম থেকে উঠতে বলতে রুগী কি বোঝাতে চেয়েছে। এখানে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে তা আমরা রুব্রিক অনুসরণ করার মাধ্যমে জানতে পারবো। যেমন নোজ কোরাইজা মর্নিং রাইজিং অ্যাগ্রাভেশন, নোজ কোরাইজা মর্নিং রাইজিং অ্যাগ্রাভেশন এর অর্থ হলো সকালে শোয়া থেকে ওঠার পর সর্দি দেখা দেয়। আরেকটি রুব্রিক আছে নোজ কোরাইজা মর্নিং অ্যাওয়াকিং অ্যাগ্রাভেশন, অর্থাৎ সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সর্দি দেখা দেয়। রুগী যখন বলছে যে সকালে ঘুম থেকে ওঠার পর আমার সর্দি দেখা দেয়, তখন উচিত হবে রুগীকে জিজ্ঞাসা করা যে আপনি যখন বিছানা থেকে উঠেন তখন আপনার সর্দি দেখা দেয়, নাকি আপনি যখন ঘুম থেকে জাগ্রত হন তখন আপনার সর্দি দেখা দেয়। এই জন্যই বলা হয় যে রেপার্টরি অধ্যয়ন করার মাধ্যমে আমরা রুব্রিকের বা লক্ষণের সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো খুব ভালোভাবে জানতে পারবো। কারণ সকালে বিছানা থেকে ওঠার পর সর্দি দেখা দিলে এক ধরনের মেডিসিন, আর সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সর্দি দেখা দিলে অন্য ধরনের ওষুধ হতে পারে। রেয়ার এবং কম ব্যবহৃত ওষুধ রেপার্টরির মাধ্যমে আমরা খুব সহজেই সাধারণ রোগেও ব্যবহার করতে পারি। যদি আমাদের রেপার্টরির জ্ঞান থাকে তাহলে আমরা রেয়ার এবং যে সকল ওষুধ কম ব্যবহৃত হয় সে সকল ওষুধও খুব সহজেই ব্যবহার করতে পারবো। যেমন আমরা ক্যালেন্ডুলা অফিসিনালিস শুধুমাত্র কেটে গেলে ব্যবহার করি বা আরও সামান্য কিছু ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু আমরা কয়জন জানি যে ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়ায় সহজেই ঠান্ডা লাগে? এটি ক্যালেন্ডুলার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এই লক্ষণটি অন্য কোনো ঔষধে নেই। তার মানে ক্যালেন্ডুলার রোগীরা যখন স্যাঁতসেঁতে আবহাওয়া যায় তখনই তাদের ঠান্ডা লেগে যায়। ব্যাপারটিতে দেওয়া আছে কোল্ড টেকিং এ টেন্ডেন্সি ওয়েদার এট অ্যাগ্রাভেশন। ক্যালেন্ডুলা একমাত্র মেডিসিন ফার্স্ট গ্রেডে আছে। আমরা যদি উইলিয়াম বরিকের ম্যাথমেটিকাতে দেখি সেখানে লেখা আছে গ্রেট
ডিসপোজিশন টু টেক কোল্ড স্পেশালি ইন ড্যাম্প ওয়েদার। তার মানে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় গেলে ঠান্ডা লাগে, এটা ক্যালেন্ডুলার একটা গুরুত্বপূর্ণ সিমটম যা অন্য কোনো ওষুধে নাই। এই জন্য বলা হয় যে যদি আমাদের রেপার্টরি জ্ঞান থাকে তাহলে আমরা রেয়ার মেডিসিন এবং যে সকল কম ব্যবহৃত ওষুধগুলো আছে সে সকল ওষুধগুলো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো। রেপার্টরি দ্বিতীয় প্রেসক্রিপশন করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আমাদের রেপার্টরি জ্ঞান থাকে তাহলে কিন্তু আমরা দ্বিতীয় প্রেসক্রিপশন মানে প্রথম প্রেসক্রিপশন করার পর রোগীর পরবর্তীতে কী ওষুধ আসতে পারে সে সম্পর্কে আমরা একটা খুব ভালো ধারণা পাবো। যেমন কোনো রোগীর রেপার্টাইজেশন শিটে প্রথমে সালফার, তারপর ক্যালকিয়াগাপ, তারপরে লাইকোপোডিয়াম ইত্যাদি ওষুধ রয়েছে। রোগীকে সালফার বা ক্যালকিয়াগাপ দেওয়ার পর যদি কিছুটা আরোগ্য হয়ে থেমে যায় বা নতুন ওষুধের প্রয়োজন হয় তাহলে আমরা রেপার্টরির মাধ্যমে পরবর্তী ওষুধ সম্পর্কে ধারণা নিতে পারি। রেপার্টরির মাধ্যমে আমাদের অনেক সময় বেঁচে যায়। যেমন আপনি লক্ষ্য করলেন কাশি দেওয়ার সময় রোগী হাত দিয়ে মাথা ধরে রাখে, আপনিও জানেন এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, কিন্তু যদি আপনার জানা না থাকে এই লক্ষণটি কোন কোন ওষুধে রয়েছে তাহলে আমাদেরকে সম্পূর্ণ ম্যাথমেটিকা পড়তে হবে। কিন্তু যদি আমাদের কাছে রেপার্টরি থাকে তাহলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে জানতে পারবো এই লক্ষণটি কোন কোন ওষুধে কি মানে রয়েছে। যদি আমরা রেপার্টরিতে দেখি হেড, হ্যান্ডস, হোল্ড হেড উইথ কাফ অ্যাগ্রাভেশন ডিউরিং, কাশি দেওয়ার সময় রুগী মাথা ধরে রাখে। এক্ষেত্রে ব্রাইনিয়া, নাক্স ভূমিকা সুপার গ্রেডে আছে, যে নাক্স ভূমিকা এবং ব্রাইনিয়া রুগীরা কাশি দেওয়ার সময় তাদের মাথা ধরে রাখে, আর অন্যান্য মেডিসিনগুলো থার্ড গ্রেডে আছে। কিন্তু এই দুইটা মেডিসিন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা আমরা রেপার্টরি জ্ঞানের কারণে আমরা এটা খুব সহজেই বের করতে পারবো। রেপার্টরি হলো রুগী এবং ম্যাট্রিয়া মধ্যে সেতু বন্ধন। এটা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে রেপার্টরি হলো রুগী এবং ম্যাট্রিয়া মধ্যে সেতু বন্ধন। এর মাধ্যমে আমরা এমন একটি ঔষধ খুঁজে বের করতে পারি যার সাথে রুগীর সকল লক্ষণের মিল রয়েছে। এখন আমরা জানবো রেপার্টরির কিছু অসুবিধা, যে শুধুমাত্র রেপার্টরির উপর যারা নির্ভর করে তারাও কিন্তু সঠিক হোমিওপ্যাথ না। আমাদেরকে দুটোটাই ভালোভাবে জানতে হবে, রেপার্টরি এবং ম্যাট্রিয়া। কোনো রেপার্টরি স্বয়ংসম্পূর্ণ নয়। আমাদেরকে মনে রাখতে হবে যে যে রেপার্টরিগুলো আছে কোনো রেপার্টরি স্বয়ংসম্পূর্ণ নয়, তাদের মধ্যে অনেক ভুল রয়েছে। শুধুমাত্র রেপার্টরির উপর নির্ভর করলে আমাদেরকে ব্যর্থ হতে হবে। রেপার্টরি খুব কম ক্ষেত্রে রোগীর জন্য কোনো নোসোড বা সারকোট ওষুধ নির্দেশ করে। এটা রেপার্টরির একটা বড় সমস্যা যে রেপার্টরির মাধ্যমে আমরা কোনো নোসোড বা সারকোট সম্পর্কে ধারণা পাই না। অনেক সময় রেপার্টরির অপব্যবহারের সম্ভাবনা থাকে। যেমন আমাদের মধ্যে অনেকে আছে যারা রেপার্টরি করার পর যে ওষুধটি প্রথমে আসে অর্থাৎ যে ওষুধটি বেশি নাম্বার পায় তারা ম্যাথমেটিক্যাল যাচাই না করে সেই ওষুধটি দিয়ে দেয়। এটা কখনোই ঠিক না। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে রেপার্টরি আমাদের কাজকে সহজ করে দেয়। রোগীর জন্য ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই ম্যাথমেটিক্যাল জ্ঞানকে কাজে লাগাতে হবে। শুধুমাত্র রেপার্টরি জ্ঞান দিয়ে যদি আমরা রোগীর জন্য ওষুধ নির্বাচন করি তাহলে কিন্তু আমাদেরকে ব্যর্থ হতে হবে। আমাদেরকে রেপার্টরির সাথে ম্যাথমেটিক্যাল জ্ঞানকেও ব্যবহার করতে হবে। তবে একটি সফল রেপার্টাইজেশন করার ক্ষেত্রে আমাদেরকে কেস টেকিং সম্পর্কে জানতে হবে। আমরা যদি রোগীর জন্য একটা সফল রেপার্টাইজেশন করতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই কেস টেকিং সম্পর্কে জানতে হবে। সম্পূর্ণ কেস টেকিং করার পর রোগীর কোন কোন লক্ষণের প্রতি গুরুত্ব দিতে হবে, কয়টি লক্ষণ নিতে হবে, কোন লক্ষণের পর কোন লক্ষণ নিতে হবে তা জানতে হবে। তাহলে আমরা একটি সফল রেপার্টাইজেশনের মাধ্যমে রোগীর জন্য একটি সঠিক ওষুধ খুঁজে বের করতে পারবো ইনশাআল্লাহ। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই দেখা যায় যে রোগীর যতগুলো লক্ষণ বলছে ডাক্তারও ততগুলো লক্ষণ নিছে। রেপার্টাইজেশন করার ক্ষেত্রে যদি আমরা রোগীর ক্ষেত্রে কয়টা লক্ষণ নিব, কয়টা লক্ষণ নিয়ে রেপার্টাইজেশন করব সেটা না জানি তাহলে কিন্তু আমাদেরকে ব্যর্থ হতে হবে। আমাদেরকে জানতে হবে যে আমরা কোন কোন লক্ষণের পর কোন কোন লক্ষণ নিব, কয়টা লক্ষণ নিব, কোন লক্ষণ রাখবো, কোন লক্ষণ বাদ দিব সেটাও ভালোভাবে জানতে হবে। এই জন্য আমরা পরবর্তী ক্লাসে দেখব যে আমরা রোগীর জন্য একটা সম্পূর্ণ কেস টেকিং করার পর কয়টা লক্ষণ নিব, কোন লক্ষণের পর কোন লক্ষণগুলো নিব, কোন লক্ষণটা প্রথমে রাখবো, কোন লক্ষণটা তারপর রাখবো, এভাবে আমরা সাজাবো। এটা আমরা আমাদের পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখব। যাদের রেপার্টরি শেখার ইচ্ছা আছে বা রেপার্টরি শিখতে চান তারা আমার ভিডিওগুলো খুব ভালোভাবে দেখবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন। যদি আপনাদের সাড়া পাই ইনশাল্লাহ আমি এমন কিছু রেপার্টরি সম্পর্কে টিপস দিব যেটা আপনারা কোথাও পাবেন না। কারণ আমি যেগুলো শিখেছি সেগুলো সব
ইন্টারন্যাশনাল ডাক্তারদের কাছ থেকে আমি শিখেছি। আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব ইনশাল্লাহ, যদি আপনারা আমার সাথে থাকেন।